আসসালামাইকুম সুপ্রিয় দর্শক এবং সকল ডিস্ট্রিবিউটরকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটা বিশেষ কারণে একটি ভিডিও বার্তা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। যে অ্যাকচুয়ালি আমরা সেলস অ্যান্ড মার্কেটিং বিজনেসের সাথে প্রত্যেকে পরোক্ষভাবে জড়িত এবং কার্যক্রম করছি। কিছু খুঁটিনাটি বিষয় আছে যে বিষয়গুলো অ্যাকচুয়ালি আমরা যদি নিজেদের ভিতরে ডেভেলপমেন্ট না করতে পারি তাহলে এই ক্ষেত্রে আপনার পরিশ্রম সম্পূর্ণই কিন্তু বৃথা যাবে। তার কিছু কারণ আছে। সে কারণটা হচ্ছে আমি বারবার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির যারা বিশেষ করে আমরা ব্যবসাটা করি। নেটওয়ার্ক মার্কেটিংটা হচ্ছে অ্যাকচুয়ালি লিডারশিপ বেস কিন্তু একটা বিজনেস। তো লিডারশিপটা তৈরি করার জন্য কিছু ক্রাইটেরিয়া দরকার, কিছু কার্যক্রম করা দরকার। কারণ প্রত্যেকটা মানুষ, এটা আপনার আমজনতা বলেন আর যাই বলেন না কেন, প্রত্যেকটা মানুষ পরিশ্রমী মানুষকে কিন্তু পছন্দ করে এবং যারা অলস টাইপের তাদেরকে প্রত্যেকটা মানুষ কিন্তু পছন্দ করে না। কারণ অলস ব্যক্তির কে মানুষ সবাই কিন্তু এড়িয়ে চলে, এটাই স্বাভাবিক। তো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিজে আপনি যদি আপনার লিডারশিপটাকে 100% বজায় রাখতে চান বা ডেভেলপমেন্ট করতে চান তাহলে কিছু করণীয় পদক্ষেপ আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বেটার একটা বিউটি হচ্ছে, ভালো একটা সৌন্দর্য হচ্ছে যে আপনি যখন পরিশ্রম করবেন স্টেপ বাই স্টেপ, আপনি কি বুঝছেন, কি বুঝেন নাই, কি করেছেন, কি করছেন না, সেটা কিন্তু এখানে একটা মুখ্য বিষয় হয়ে প্রথমে দাঁড়াবে না। প্রথমে দাঁড়াবে হচ্ছে আপনি বুঝেও কাজ করছেন, আপনি না বুঝেও কাজ করছেন, কিন্তু আপনি অনবরত কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন। তা প্রথম স্টেজে আপনি যখন পরিশ্রমটা করবেন, পরিশ্রম করার সাথে সাথে দেখবেন যে রেজাল্ট আসার জন্য কিন্তু অনবরত কিন্তু একটা ট্রাইং কিন্তু আপনি করছেন এবং রেজাল্ট আসছে না, রেজাল্ট হচ্ছে না, এটাতে কিন্তু হতাশাগ্রস্ত বা ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো কারণ নাই। কেননা নিউটনের গতির একটা তৃতীয় সূত্রটা আপনি একটু ফলো করেন। নিউটনের গতির তৃতীয় সূত্রতে বলছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে গ্যালিলিও তার বিজ্ঞান শাস্ত্রে একটা কথা বলেছিলেন যে শক্তি অবিনশ্বর, শক্তির ধ্বংস নাই, শক্তি কিন্তু রূপান্তরিত হয়। এর মানে আজকে আপনি যে শ্রমটুকু দিচ্ছেন, যে পরিশ্রমটুকু আপনি করছেন, এই পরিশ্রমের রেজাল্ট যদি আজকে তাৎক্ষণিক না আসে, এই রেজাল্টটা কিন্তু আসবে আজকে হোক অথবা কালকে হোক, আগামী পরশু হোক, যে কোনো সময় একটা রেজাল্ট কিন্তু এটা আসবেই। যে আপনি যে শক্তি প্রয়োগ করেছেন, আপনি যে পরিশ্রম করছেন, এই পরিশ্রমের ফিডব্যাক আজকে না হলে আগামী সপ্তাহে আসবে, কিন্তু আসবে, এটা নিশ্চিত থাকেন। তাহলে আজকে আপনি যদি পরিশ্রম আপনি ঠিকভাবে না করেন, সেটারও রেজাল্ট কিন্তু আপনাকে ভোগ করতে হবে। সেটা কেমন? এটা আজকে হোক আর কালকে হোক, আগামী সপ্তাহ হোক আর 2 মাস পর হোক, 6 মাস পর হোক, সেটার রেজাল্ট কিন্তু ওই নেগেটিভ রেজাল্টই কিন্তু আপনাকে ভোগ করতে হবে, যেহেতু আপনি পরিশ্রম করেন না। যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিরও হচ্ছে এমন একটা ব্যবসা পদ্ধতি যেখানে আপনি কন্টিনিউ প্রসেসে একটা নির্দিষ্ট সময় পরিশ্রম করবেন। কন্টিনিউ প্রসেস একটা শব্দ কিন্তু ইউজ করছি, কন্টিনিউ মানে চলমান প্রক্রিয়াতে আপনাকে কী করতে হবে? পরিশ্রমটা করতে হবে। এই পরিশ্রমটুকুকে আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। যেমন আপনি আজকে টানা পরিশ্রম করলেন আপনার টিমকে নিয়ে, আপনাকে কেন্দ্র করে, আপনার বিজনেসকে কেন্দ্র করে, কিন্তু আগামীকালকে আপনি পরিশ্রম করলেন না। আপনি কি জানেন, একদিন পরিশ্রম যদি কন্টিনিউ প্রসেসে থাকা অবস্থাতে আপনি স্টপ করেন, এই পরিশ্রমটা কিন্তু আপনার রেজাল্ট কিন্তু এনে দিবে না, কন্টিনিউ প্রসেস যেটা না করলে। সেটা কেমন? যেমন আপনি এই সপ্তাহে প্রচুর পরিশ্রম করছেন, টিম ওয়ার্ক করছেন এবং রেজাল্ট কিন্তু গতানুগতিক অবস্থার থেকেও কিন্তু ভালো কিন্তু একটা রেজাল্ট কিন্তু আপনি আনতে পেরেছেন। কিন্তু এক সপ্তাহ আপনি আবার পরিশ্রম করলেন না, তাহলে রেজাল্ট কী দাঁড়াবে? রেজাল্ট হচ্ছে গত সপ্তাহে যে পরিশ্রমটা আপনি করেছেন, যে রেজাল্টটুকু এসেছে, এটা কিন্তু 7 দিনের জায়গাতে কিন্তু আপনি 7 মাস পিছিয়ে যাবেন। কেননা এটা কিন্তু আপনি ব্যাকআপ দিতে পারবেন না। তাহলে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিজে একদিনের পরিশ্রম বন্ধ করা মানে হচ্ছে মিনিমাম 1 মাসে আপনি পিছিয়ে গেছেন। 2 দিন পরিশ্রম যদি না করেন অথবা আপনি চুপচাপ থাকেন, তাহলে আপনি 2 মাস পিছিয়ে গিয়েছেন। যত দিন আপনি ক্রমবর্তমান ধারায় আপনি পরিশ্রম স্টপ রাখবেন, ততটুকু সময় কিন্তু আপনাকে পিছিয়ে দিবে নেটওয়ার্ক মার্কেটিংয়ের ইতিহাস, তাই বলে। তাহলে এই কথা কেন বললাম? যে কন্টিনিউ প্রসেসে পরিশ্রম করে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আপনি অবসরে যাবেন, এই কথাটা কেন? কারণ আছে। কারণ ধরেন একটা বিল্ডিং যখন আপনি ফান্ডামেন্টাল বেসমেন্ট আপনি তৈরি করতে যাবেন, তখন কিন্তু কন্টিনিউ প্রসেসে কিন্তু আপনাকে ওয়ার্ক করতে হবে। সে
বিল্ডিংয়ের বেসমেন্ট তৈরি করার ক্ষেত্রে। এতে রোদও আসতে পারে, বৃষ্টিও আসতে পারে, ঝড়ও আসতে পারে, তুফানও আসতে পারে। যখন বৃষ্টি আসে উপরে কিন্তু ছাউনি দেওয়া হয়, রোদ পড়লেও ছাউনি দেওয়া হয়, এবং পুরাটা এরিয়া কিন্তু সংরক্ষিত এরিয়া হিসাবে কিন্তু আটকে দেওয়া হয় যাতে কেউ প্রবেশ না করতে পারে একমাত্র কর্মী ব্যতীত। সে ফান্ডামেন্টাল বেসমেন্ট তৈরি করে কন্টিনিউ প্রসেস করার পর একটা দীর্ঘ সময় কিন্তু লাগে। তাহলে বেসমেন্ট তৈরি করতে একটা দীর্ঘ সময়ের ব্যাপার। তৈরি করার পর এই বেসমেন্টের উপর আপনি কততলা বিল্ডিং আপনি সেটেলমেন্ট করবেন, কিন্তু এটা ফান্ডামেন্টাল বেসমেন্টের উপর ডিপেন্ড করে বেসমেন্টটা কতটুকু গভীরে গেছে। যত গভীরে আপনি বেসমেন্টটা করতে পারছেন, এটা কিন্তু বহুতল ভবন তৈরি করার উপযুক্ত পরিবেশ কিন্তু তৈরি করতে পেরেছেন। যদি আপনি গভীরে না করতে পারেন তাহলে বেসমেন্ট ফাউন্ডেশনটা ওইটার কারণে আপনি কিন্তু বহুতল ভবন কিন্তু তৈরি করতে পারবেন না। ঠিক সেম, আপনি বেসমেন্ট তৈরি করতে যতটুকু সময় লাগলো তার চেয়ে কম সময় লাগবে আপনার বহুতল ভবন তৈরি করতে। স্টেপ বাই স্টেপ, মাস পর মাস কিন্তু অলরেডি ভবন উঠে যাবে। তাহলে বেসমেন্ট তৈরি করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমরা একটা জায়গায় কিন্তু বারবার হুঁচট খাইছি। সেই হুঁচটটা হচ্ছে যে আমরা বেসমেন্ট তৈরি করতে গিয়ে সময় দিচ্ছি না, আমরা বেসমেন্ট তৈরি করতে গিয়ে তাড়াহুড়া করছি, বেসমেন্টটা তৈরি করতে গিয়ে আমরা কোয়ালিফাইড ব্যক্তিদের সাথে সম্পৃক্ত করছি না, বেসমেন্ট তৈরি করতে গিয়ে আমরা কিন্তু নন কোয়ালিফাইড ব্যক্তিকে কিন্তু সম্পৃক্ত করছি। তাহলে এখানে অভিজ্ঞতার কিন্তু একটা ব্যাপার আছে সে বেসমেন্টটা তৈরি করার ক্ষেত্রে, সেই অভিজ্ঞতাটা আপনাকে করতে হবে। তাহলে আপনি যদি এক সপ্তাহ যদি কাজ পিছিয়ে দেন তাহলে বোঝা যাচ্ছে আপনি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিজ থেকে 7 মাস পিছিয়ে গেলেন। যদি 1 মাস পিছিয়ে দেন, 1 বছরও সেটাকে কিন্তু কভারেজ করা অনেক টাফ ব্যাপার হয়ে দাঁড়াবে আপনার। তাই কন্টিনিউ প্রসেস বলতে আমি যে শব্দটা ইউজ করেছি, আপনি ধরেন টিম এতে একজন, টিম বিতে একজন দক্ষ ব্যক্তি বা এডুকেটেড ব্যক্তিকে আপনি সম্পৃক্ত করলেন, যারা কাজটা করতে আগ্রহী, মনে মনে বিশ্বাস করছে। তাদের শ্রম মানে কিন্তু আপনার শ্রম। আপনি যে শ্রমটুকু দিচ্ছেন তাদের মাধ্যমে, তারা যেটুকু শ্রম দিচ্ছে সে শ্রমটা কিন্তু কাউন্ট করবে হচ্ছে আপনার এইখানে, মানে আপনার ওয়ালেটে, আপনার আইডিতে। তাহলে আপনারা হয়তো বা গেস্ট নাই, নো টেনশন, কিন্তু কথা হচ্ছে আপনি মিস্টার এ কে মিস্টার বি কে যে সম্পৃক্ত করলেন তাদের কিন্তু গেস্টের অভাব নাই। এর মানে ওনাদের গেস্ট মানে হচ্ছে আপনার গেস্ট। তাহলে ওনাদের গেস্টগুলোকে যদি আপনারা সম্পৃক্ত করতে পারেন, তাদের সাথে লেবার দিতে পারেন, তাদের সাথে শ্রম দিতে পারেন, সময় দিতে পারেন, তাহলে দেখবেন যে তাদের টিমটা কিন্তু সুসংগঠিত একটা টিম, একটা সুসংগঠিত একটা বেসমেন্ট তৈরি হবে। এখন কথা হচ্ছে আপনার টিমের লিডার আপনাকে সময় চাচ্ছে কিন্তু আপনার সময় দিচ্ছেন না। আপনার টিমের লিডার মিটিং করতে চাচ্ছে, আপনি মিটিং করছেন না। বা আপনার টিমের লিডার দৌড়াতে চাচ্ছে কিন্তু আপনি অবহেলা করছেন, আপনি ফাঁকি দিচ্ছেন। আপনার টিম লিডারকে বলছেন যে আপনার কাজ আপনি করেন, আমি তো অমুক জায়গায় ব্যস্ত আছি, অথচ লিডার কিন্তু তারপরে ফোন দিয়ে যোগাযোগ করে দেখে সেই কাজ আপনি নাই, সেখানে যান নাই। এটা কিন্তু টিমের লিডারে কিন্তু এটা কিন্তু বুঝতে পারে। বুঝতে যখন পারে তখন টিম লিডারের ডিস্ট্রিবিউটর যারা আছে এরা কিন্তু বুঝেই নেয় এবং ভেবেই নেয় যে আমার লিডার কিন্তু অলস, আমার লিডার কিন্তু পরিশ্রমী না, আমার লিডার কিন্তু ফাঁকিবাজ। এই ফাঁকিবাজ লিডার মানে পরিশ্রমহীন ব্যক্তি এবং অলস ব্যক্তি, এই ব্যক্তিগুলোকে কিন্তু ওই লিডার যারা আপনার টিমে সম্পৃক্ত হলে ডিস্ট্রিবিউটর, তারা ভেবেই নেয় যে তার পিছনে ওয়ার্ক করে আমাদের সময় অযথা নষ্ট হবে, যার কারণে ইনঅ্যাক্টিভের সংখ্যা কিন্তু বেড়ে যায়। এখন উল্টাও তো হতে পারে। উল্টা কেমন? যেমন ডিস্ট্রিবিউটর আপনার সময় দিচ্ছে না, তারপর হচ্ছে তারা মিটিং করছে না, তারপর হচ্ছে আপনাকে ডাকছে না, তাদের গেস্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে আপনাকে সম্পৃক্ত করছে না। এটা তো হতে পারে। এটা অ্যাকচুয়ালি লিডারশিপের কিন্তু একটা গ্যাপের কিন্তু একটা ফর্মালিটিস। লিডারশিপ যেখানে একটা গ্যাপ হয়, এই গ্যাপটা বলতে আপনার কমিউনিকেশনের যথেষ্ট পরিমাণে অভাব, রিলেশন বিল্ড আপের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে অভাব, এবং তাদের সাথে কিন্তু গতানুগতিক যে আপনি মিশে তাদের সাথে ওয়ার্ক করবেন, প্রথম সপ্তাহের যে কাজটা ছিল সেখানে কিন্তু আপনার একটা গ্যাপ ছিল। যেমন একটা এক্সাম্পল আপনাকে দিই, কোনো একটা ব্যক্তি যখন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে সম্পৃক্ত হয় তখন কিন্তু সে ধরেন 2500 টাকাতে সম্পৃক্ত হয়েছে, 3500 টাকাতে সম্পৃক্ত হয়েছে, অথবা 4500 টাকাতে সম্পৃক্ত হয়েছে। সে কিন্তু অ্যাকচুয়ালি যারা আমাদের সাথে ওয়ার্ক করার জন্য আসে, এই ব্যক্তিগুলা কিন্তু টোটালি আপনার স্বপ্নকে কেন্দ্র করে এসেছে, প্রোডাক্টের জন্য না, ক্যারিয়ারের জন্য কিন্তু এসেছিলো। তো ক্যারিয়ার মানে একটা ব্যক্তি 4500 টাকা দিল, একটা ব্যক্তি আপনাকে এখানে আপনার 2500 টাকা দিল, একটা ব্যক্তি এখানে মনে করলেন যে সামহাও অ্যামাউন্ট দিল, একটাই কারণে। সে কারণটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে তার স্বপ্নের জন্য কিন্তু সে এখানে এই টাকাটা কিন্তু ইনভেস্টমেন্ট করেছিল।
তো স্বপ্নের জন্য যদি সে তার টাকাটা ইনভেস্টমেন্ট করে থাকে, তাহলে এই স্বপ্ন বাস্তবায়ন করার একটা রেস থাকে, একটা টাইমিং কিন্তু থাকে, একটা টাইমিং জোন কিন্তু থাকে। সেই টাইমিং জোনটা হচ্ছে আপনার আগামী 7 ডেজ। 7 ডেজ মানে আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার টু কেয়ারিং করতে চাচ্ছি, 7 ডেজ মানে 7 ডেজ ওয়ার্কিং প্ল্যান। এবার 7 ডেজ ওয়ার্কিং প্ল্যানিংয়ে আপনার কাজটা কী? একটা নতুন লিডার যখন সম্পৃক্ত হয় তখন কিন্তু অ্যাকচুয়ালি যখন সম্পৃক্ত হয় একটা নতুন লিডার, তখন কিন্তু সে 7 দিনে কিন্তু একটা ড্রিম কিন্তু দেখে। সেই 7 দিনে একটা ড্রিমটা কেমন ড্রিম? সে কিন্তু কাজ করার জন্য প্ল্যানিং করছে আপনার সাথে। সে কিন্তু স্বপ্নকে কেন্দ্র করে কিন্তু প্ল্যানিং করছে যে আমি এখানে কাজ করতে চাই, আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, আমি আমার যতগুলো আমাদের অপূরণের স্বপ্ন ছিল সেটাকে ডেভেলপমেন্ট করতে চাই। তাহলে এটা 2500 টাকা অ্যাকচুয়ালি না, এটা কিন্তু 2500 কোটি টাকা সে ভাবে। তাহলে এটা 4500 টাকা না, এটা কিন্তু 4500, আমি মনে করি যে 4500 কোটি টাকা মানুষ কিন্তু ভাবে। তাহলে এই বিজনেসটা কিন্তু 2500 টাকার বিজনেস নয়, বিজনেসটা কিন্তু 4500 টাকার ব্যবসা না, এই ব্যবসাটা কিন্তু কোটি টাকার ব্যবসা। কখন এই জিনিসটা একটা ডিস্ট্রিবিউটর বুঝতে পারে এটা কোটি টাকার ব্যবসা? যখন আপনি তাকে টি সেট আপটা ক্লিয়ার করতে পারেন যে এই টি সেট আপে যখন একটা দল ভিত্তিক আপনি ওয়ার্ক করতে পারবেন, দল তৈরি করতে পারবেন, এই দলটা কিন্তু আপনাকে কোটি টাকার ব্যবসা কিন্তু ডেভেলপমেন্ট করে দিতে পারে। তাহলে হাউ টু প্রসেস ইউর টিম, ইউর ডেভেলপমেন্ট টিম, আপনি ডেভেলপমেন্ট টিম কীভাবে তৈরি করবেন, এটা হলো বিষয়। দিস ইজ দ্য বেসমেন্ট। এই বেসমেন্টে অ্যাকচুয়ালি আপনি কাকে সম্পৃক্ত করছেন আপনার টিমটাকে তৈরি করতে, আপনার বেসমেন্টটাকে স্ট্রং করতে, এখানে কিন্তু গেস্টের কিছু কোয়ালিটি কিন্তু আছে। সেই কোয়ালিটি কিন্তু আপনাকে কী করতে হবে? ফলো করতে হবে যে আমি কাকে আমার বিজনেস পার্টনার বানাচ্ছি এবং কাকে আমি অ্যাকচুয়ালি বিজনেস পার্টনার হিসেবে সম্পৃক্ত করছি। এই ব্যক্তিকে আদৌ পরিশ্রমী, এই ব্যক্তিকে আদৌ সময় দিতে পারে, এই ব্যক্তিকে আদৌ কি আমার কমান্ডের ভিতরে কি কার্যক্রম করতে পারবে, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু আপনার অ্যানালাইসিস কিন্তু অনেক ব্যক্তি করেন না। তাহলে আপনার টিমে বহুরূপী মানুষ সম্পৃক্ত হবে, এর ভিতরে কেউ পরিশ্রমী মানুষ সম্পৃক্ত হবে, সময় দেওয়ার মতো ব্যক্তি সম্পৃক্ত হবে, ড্রিম স্বপ্ন দেখার মতো ব্যক্তি, একজন ব্যক্তি স্বপ্ন তৈরি করার জন্য একজন ব্যক্তি সম্পৃক্ত হবে, আরেকজন ব্যক্তি আসবে শুধু অ্যাজ ইউজুয়াল প্রোডাক্ট ব্যবহার করার জন্য, আরেকজন ব্যক্তি আসবে আমি এখান থেকে মাস শেষে কোনো কিছু পাবো কি না বা ইনভেস্টমেন্ট কোনো প্রক্রিয়া আছে কি না। ভ্যারাইটিস কোয়ালিটি কিন্তু ব্যক্তি আপনার টিমে কিন্তু সম্পৃক্ত হবে। আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে ব্যক্তিকে, যে ব্যক্তি অ্যাকচুয়ালি সময় দিতে চাচ্ছে, যে ব্যক্তি অ্যাকচুয়ালি স্বপ্ন দেখে, তার স্বপ্ন তৈরি করতে চায়, ডেভেলপমেন্ট করতে চায় এবং সে এখানে ব্যবসাটা করতে এসেছেই একটা মাত্র কারণে, পণ্যের জন্য না, কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য। তাহলে শনাক্তকরণ ব্যক্তিগুলোকে যখন আপনি একটা পাঠ্যে রাখবেন, একটা টাইটেলতে রাখবেন, একটা অবকাঠামো রাখবেন, সেটাকে আপনার ফোকাসিং দিতে হবে ইচ্ছা মতো, ডেভেলপমেন্ট করতে হবে। তাহলে কন্টিনিউ প্রসেস বলতে আমি কী বোঝাচ্ছি? কন্টিনিউ প্রসেস বলতে আপনার টানা একে ধারে সময় মেনটেন্স করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিংয়ে যদি ভালো রেজাল্ট নিতে চান, আপনার লাইফে যদি গুড লাইফ লিড করতে চান, আপনার গুড লাইফ লিডের পাশাপাশি আপনার অপরিণীয় স্বপ্নগুলোকে যদি পূরণ করতে চান, আপনার সফলতা অর্জন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটা পরিকল্পনা করতে হবে যে আমি 1 বছর থেকে 5 বছর বা 3 বছর আমি একটা টানা কন্টিনিউ প্রসেসে আমি একটা ওয়ার্ক করতে চাই। যেমন আপনার ডে ফার্স্ট থেকে আপনার যে কাজটা, ডে ফার্স্ট থেকে আপনি 1 বছর টানা আপনার ভিতর কোনো মিস্টেক করা যাবে না, ওয়ার্ক করতে হবে, হেভি লেবার দিতে হবে, হেভি পরিশ্রম করতে হবে এবং টিমের সাথে আপনার লিডারশিপটাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে জোরালো অবস্থান নিতে হবে, সেটাকে স্টেপ নিতে হবে যে আপনার ভিতরে অলসতা নাই, আপনি কি করছেন, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ব্যক্তির সেমিনার ওরিয়েন্টেড, মিটিং ওরিয়েন্টেড, গেস্ট ওরিয়েন্টেড, ফলো আপ ওরিয়েন্টেড আপনি কার্যক্রম কন্টিনিউ প্রসেসে করছেন, তখনই কিন্তু একটা পুঙ্খানু একটা স্ট্রং বেসমেন্ট তৈরি হবে। দেখেন আপনার টিমে 1 বছর পরিশ্রম করার পর আপনি অসংখ্য ব্যক্তিকে জয়েন করতে পারবেন, হাজার হাজার ব্যক্তি আপনার টিমে আসবে, সম্পৃক্ত হবে, কিন্তু কথা হচ্ছে একজন ব্যক্তি আপনি টিকাইতে পারবেন না, আপনি ব্যবসাতে মনোযোগী করতে পারবেন না যদি আপনি নিজে ট্রেন আপ না হন, যদি আপনি নিজে লিডারশিপ অর্জন না করেন, নিজে আপনি পরিশ্রম ঠিকভাবে না করেন, অন্যের উপর ডিপেন্ডেন্সি হয়ে যতদিন আপনি থাকবেন ততদিন পর্যন্ত আপনার কিন্তু সফলতা আসবে না, ব্যর্থতা ছাড়া। তাহলে আমি অ্যাকচুয়ালি সফল হবো তাহলে কীভাবে? অন্যের উপর ডিপেন্ড না থাকলে তো সমস্যা না। এই ব্যবসাটা হচ্ছে আপনাকে অনুকরণ প্রিয় একটা ব্যবসা। অনুকরণ প্রিয় বলতে আমি কী বোঝাচ্ছি? কে ভালো সেমিনার করাতে পারে, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, তার বডি পশ্চার কেমন, সে কীভাবে টুন করছে, সে কীভাবে কথা বলছে, কীভাবে লজিক স্টাবলিশমেন্ট করছে, এই বিষয়গুলো কিন্তু একটা ইম্পর্টেন্স এখানে কিন্তু হয়ে দাঁড়াচ্ছে। সেগুলোকে কিন্তু আপনাকে অনুকরণ করতে হবে, তার হাঁটার স্টাইল, তার চলার স্টাইল, তার বাচনভঙ্গি, তার বডি পশ্চার, বডি ল্যাঙ্গুয়েজ, তার টুন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এগুলো বিষয়গুলো কিন্তু আপনার দূর থেকে হলো ফলো করতে হবে, সেটা অনুকরণ করার চেষ্টা করতে হবে। ওই ব্যক্তি, যে ব্যক্তি সফল, উনি কী কী কাজ করে সফল,
এবং সে প্রতিনিয়ত ঘুম থেকে ওঠার অভ্যাস কখন, দুপুরে লাঞ্চ করার সময় কখন, রাত্রে নিদ্রা যাওয়ার সময় কখন, এবং এইটুক সময়ের ভিতরে সে কতটুকু ডিসিপ্লিন ওয়ার্ক করছে, কি কাজ করে সে আজকে পর্যন্ত এসছে, এটা কিন্তু অ্যানালাইসিস করতে হয় একটা ব্যক্তির। যখন আপনি অ্যানালাইসিস করছেন সফল ব্যক্তির, তখন এই ব্যক্তি কিন্তু আপনাকে অনুকরণ প্রিয়, আপনি নিজে হয়ে যাচ্ছেন। আপনার টিমটা কিন্তু এরকম একটা স্ট্রং টিম আপনি কিন্তু উপহার দিতে পারবেন। কিন্তু আমরা সেটাকে না করে নিজের মতো করে যখন ব্যবসাটা করতে যাবেন, তখন কিন্তু ম্যাথমেটিক্সের কিছু সাবজেক্ট আছে, সাইকোলজিক্যাল কিছু বিষয় আছে, এই বিষয়গুলো কিন্তু অ্যাকচুয়ালি মিলে উঠবে না এবং পেরে উঠবেন না। তাহলে ডিসিপ্লিন ওয়ার্ক এটা প্রত্যেকটা মানুষ পছন্দ করে, লিডারশিপ জিনিসটা প্রত্যেকটা মানুষ পছন্দ করে। সরি, তা আমি যে কথা বলছিলাম, তো একটা ডিস্ট্রিবিউটর নতুন জয়েনিং করার পর 7 দিনের ভিতরে তার ভিতরে বিশাল একটা স্বপ্ন কাজ করে, 15 দিন 1 মাস পর্যন্ত তার একটা বিশাল স্বপ্ন কাজ করে যে আমি এই প্ল্যাটফর্ম থেকে সফল হতে চাই। তাহলে এই ক্ষেত্রে অ্যাজ এ লিডার হিসাবে আপনার করণীয় কী? কখনোই কি আপনি আপনার ডিস্ট্রিবিউটরের সাথে যেদিন জয়েনিং করাইছেন, জয়েনিং করার পরপরই কি আপনারা অনেকে ভাবছেন জয়েনিং হয়ে গেছে আমার কাজ শেষ? না, আপনার কাজ শেষ হয় নাই। জয়েনিং করানোর পর একজন ব্যক্তিকে কাজটা কেবল শুরু হলো। জয়েনিং বলতে আমি যে জিনিসটা ইউজ করছি সে যোগদান করেছে। জয়েনিং মানে হচ্ছে আপনার স্পন্সর করা মানে হচ্ছে দায়িত্ব নেওয়া। স্পন্সর অর্থ হচ্ছে দায়িত্ব, রেসপন্সিবিলিটি। তাহলে আপনি যে দুজন ব্যক্তিকে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করছেন, ওই যে আবার বললাম, আপনার 1000 ব্যক্তিকেও জয়েনিং করেও সফল হবেন না, আবার একজন ব্যক্তিকে জয়েনিং করেও কিন্তু আপনি সর্বোচ্চ মার্কেটিয়ার, সর্বোচ্চ সফল একজন ব্যক্তি। নেটওয়ার্কারদের লিডারশিপের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি যদি একজন ডিস্ট্রিবিউটর পাই, এটা যেই টাইপের হোক না কেন, এটা পরিশ্রমী হোক আর যেটাই হোক, একজন ডিস্ট্রিবিউটর যদি আমি পাই, এই ডিস্ট্রিবিউটরকে কেন্দ্র করে, তার গেস্ট লিস্টকে কেন্দ্র করে আমরা ধীরে ধীরে লক্ষ লক্ষ ব্যক্তি একটা ব্যক্তির মাধ্যমে তৈরি হবে। তাহলে বুঝতেই পারছেন, তাহলে আপনি একজন ব্যক্তিকে কেন্দ্র করে একজন ব্যক্তি সর্বোচ্চ র্যাঙ্ক অ্যাচিভ করতে পারে, আবার একজন ব্যক্তি 1000 ব্যক্তিকে জয়েনিং করেও সফলতা অর্জন করতে নাও পারে। এই জিনিসটা কিন্তু এখানে কিন্তু বোঝাচ্ছে। তাহলে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে থিওরিটাকে আপনাকে ডিসিপ্লিন ওয়ার্কতে কী করতে হবে, রিসিভার হতে হবে, আপনাকে ওয়ার্ক করতে হবে। তাই প্রথম 7 দিনে এই ব্যক্তিটা কিন্তু আমরা জয়েনিং করার পরপরই তারা খোঁজ নেই না। খোঁজ যখন না নিচ্ছেন তখন কিন্তু এই ব্যক্তিটা আপনার প্রতি ডিমোটিভেট। কেননা আপনার কাজ শেষ, আপনার তাকে জয়েনিং করে ফেলছেন, আপনার 300 টাকার রেফারেল কমিশন পেয়েছেন, আপনি হয়তো ম্যাচিং কমিশন পেয়েছেন। 300 টাকার বিজনেস কিন্তু ওই ব্যক্তিকে দিয়ে আপনি পেয়েছেন, ঘটনা কিন্তু তা না। এটা যদি 300 টাকার ব্যবসায় যদি হতো, তাহলে এটা ক্ষণিকের জন্য আপনি ব্যবসা করছেন না। এই 300 টাকা না, এই 300 টাকার যে ব্যক্তি অলরেডি আমাদের সাথে সম্পৃক্ত হলো, এই ব্যক্তি হলো 300 কোটি টাকার ব্যবসা। উনি 300 কোটি টাকা ব্যবসা করবে আপনার টিমে, তাহলে তাকে তৈরি করতে হবে। প্রথম 7 দিনে আপনি প্রথম দিন জয়েনিং করার পরপরই তার সাথে ফোনে কি যোগাযোগ করেছিলেন যে আমাদের মার্কেটিং কনসেপ্টে দেখে আপনি স্বপ্ন দেখেছেন, আপনি বিশ্বাস করেছেন, আপনি আমাদের সাথে যোগদানও করেছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে 100%-এর ভিতরে আপনি কেবলমাত্র 40%, 30% বুঝতে পেরেছেন, কিন্তু এখনও পর্যন্ত 60-70% আপনি বুঝতে পারেন নাই। পরের দিন যে তাকে একটা ক্যারিয়ার সেটিং দিতে হয়, এই জিনিসটা কিন্তু আপনারা ভুলে গেছেন। ক্যারিয়ার সেটিং কিন্তু মোর দ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার বিজনেস। ইম্পর্ট্যান্ট ক্যারিয়ার সেটিং। কীরকম ক্যারিয়ার সেটিং? যেমন একজন ব্যক্তিকে যখন বলছেন আপনি আমাদের ব্যবসার 100% ভিতরে আপনার কেবলমাত্র 30%, 10% বুঝতে পেরেছেন, এতেই আপনি কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, যারা বিশেষ করে এই বিজনেসে সফল হলো, যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হলো, যারা পারিবারিকভাবে প্রতিষ্ঠিত হলো, যারা ব্যক্তিগত জীবনে অনেক স্বপ্ন পূরণ করতে পারলো, তাদের মতো করে কি আপনিও সফল হতে চান? ওনাকে কোশ্চেন করেন, উনি বলবে হ্যাঁ আমিও সফল হতে চাই। তাহলে আপনি সফল হওয়ার জন্য যে সাবজেক্টগুলো আমরা শেয়ার করছি, মাত্র 30%, 20% বুঝতে পেরেছেন, বাকি 70% কিন্তু আমি আপনার সাথে এখনও পর্যন্ত ওই বিষয়গুলো কিন্তু শেয়ার করি নাই। তাই আগামীকালকে কখন আপনার সময় হবে, আপনি যে সময়টুকু নির্ধারণ করেছেন, বিকেলবেলা বা সকালবেলা বা দুপুরবেলা, আপনি এই সময়টুকু 1 ঘন্টার সময় আমার সাথে একটু বসার সুযোগ তৈরি করতে হবে। তখন সে একটা সময় আপনাকে দিল। এই সময়টা দেওয়ার পর আপনি তাকে প্রশ্ন করেন যে আমাদের যে মার্কেটিং প্ল্যানটা আপনি দেখলেন, এই মার্কেটিং প্ল্যানিংয়ের ভিতরে আমি জানি আপনার অজানা অনেকগুলো কোশ্চেন থাকতে পারে, অজানা অনেকগুলো প্রশ্ন থাকতে পারে, যেটা আপনি আমাকে করেন নাই সরাসরি, অথচ মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে। আমি মনে করি এই ব্যবসাতে যেহেতু আপনি অন্য ব্যক্তিদের মতো সফল হতে চান,
তাহলে আপনাকে এই প্রশ্নগুলো কিন্তু বলতে হবে, সেটার উত্তর আপনাকে জানতে হবে। বিকজ আপনি যখন আমাদের সাথে এই ব্যবসা বা আপনার ব্যবসাটা স্টার্টিং করবেন, তাহলে এই ব্যবসা সম্পর্কে সমগ্র তথ্য যদি আপনার না থাকে, তাহলে আপনি বহিরাগত কোনো ব্যক্তির সাথে কোনো বিষয় যদি শেয়ার করতে যান, ওই ব্যক্তি কিন্তু প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন না, যার কারণে আপনার কাছে খারাপ লাগবে। যার কারণে এই ব্যবসার পুঙ্খানুপুঙ্খানু যে সাবজেক্টগুলো আছে আপনাকে বুঝতে হবে যে কোন জিনিসটা অ্যাকচুয়ালি আপনি বুঝেন না এখন পর্যন্ত। তখন উনি প্রশ্ন বলবে আমি এই জিনিসগুলো বুঝি নাই, তাকে আবার প্রশ্ন করেন কোন কোন জিনিসটা আপনার ভালো লেগেছে। এই মার্কেটিং প্ল্যানে কোনো একটা জিনিস অবশ্যই ভালো লেগেছে বিধে কিন্তু আপনি আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার একটা সুযোগ কিন্তু আপনি করেছেন, এই জিনিসটা তাকে কিন্তু বলতেছেন। তো অটোমেটিক্যালি উনি কিন্তু তার ভালো লাগার বিষয়গুলো কিন্তু শেয়ার করবে, এই জিনিসটা ভালো লেগেছে বা এই জিনিসটা আমি এখনও বুঝি নাই। আপনি কিন্তু অ্যাজ এ লিডার হিসাবে ওই 1 ঘন্টার কাজ হচ্ছে তাকে এই জিনিসগুলোকে কনসেপ্টটাকে আবার পুনরায় রিভিউ করা, যেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটর ফলো আপ। তাহলে গেস্ট ফলো আপ বলতে একটা শব্দ, ডিস্ট্রিবিউটর ফলো আপ বলতে আরেকটা শব্দ ইউজ হচ্ছে। তাহলে তাকে ডিস্ট্রিবিউটর ফলো আপ করলেন, তার ভিতরে অনেকগুলো কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো আপনাকে সরাসরি করে নাই, কিন্তু তার মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে, সেগুলো প্রশ্নগুলো ক্লিয়ার করে দেওয়া, উত্তর দেওয়া। যখন ক্লিয়ার করে দিচ্ছেন তখন কিন্তু মোটামুটি ক্লিয়ার হবে এবং সে স্বপ্ন দেখা শুরু করেছে যে আমি এই জিনিসটা বুঝিনি, এখন বুঝে নিলাম। দেখেন, এই দিন তাকে ক্লিয়ার করার পর আপনি তার সাথে বসে শেয়ার করতে হবে যে আপনি যেহেতু এই ব্যবসাটা করতে এসছেন, আমিও কিন্তু এই ব্যবসাটা প্রথম যখন করতে এসেছি তখন কিন্তু আমি প্রচুর ব্যক্তির সাথে আমি এই ব্যবসা সম্পর্কে শেয়ার করছি। আপনার ড্রামাটিক্যাল হলেও কিছু কথা আপনাকে শেয়ার করতে হবে তাকে, যেটা অ্যাকচুয়ালি অনেকের লাইফে ঘটেছে, যেটা আমার লাইফে ঘটেছে। আমি যখন প্রথম এই ব্যবসাতে সম্পৃক্ত আরও ভাবছি যে লুকের তো আর অভাব নাই, লুক প্রচুর রয়েছে, আমার প্রচুর ম্যান পাওয়ার রয়েছে, তাদের সাথে আমি এনশিওরিং করলেই তো হয়। তাহলে এই 2টা ব্যক্তি তো কোনো ঘটনা না, একজন ব্যক্তি কোনো ঘটনা না। আমি আমার বাবার সাথে শেয়ার করেছি, মার সাথে শেয়ার করেছি, ভাইয়ের সাথে শেয়ার করেছি, আমার যারা ক্লোজ ফ্রেন্ড তাদের সাথে শেয়ার করেছি, আমার আত্মীয় স্বজনের সাথে শেয়ার করেছি যে আমি একটা প্ল্যাটফর্মে সম্পৃক্ত হয়েছে, প্ল্যাটফর্মটা হচ্ছে এই টাইপের। বিশ্বাস করেন না করেন, আমার বাবা আমাকে ভেটু দিল, মা আমাকে ভেটু দিল, ভাই আমাকে ভেটু দিল, আমাকে বাধাগ্রস্ত করলো, পরিবার আত্মীয় স্বজন যারা আছে তারা বাধাগ্রস্ত করলো, সামাজিকভাবে আমি বাধাগ্রস্ত হলাম, হ্যাঁ, বিভিন্নভাবে কিন্তু বাধাগ্রস্ত হলাম। কারণ আমি যে কনসেপ্টটা দেখেছি আমার চোখে আমি যে স্বপ্নটা দেখেছি, এই স্বপ্নটুকু কিন্তু তারা কিন্তু দেখে নাই। আর নতুন কনসেপ্ট যখন কোনো একটা ব্যক্তির কাছে আসে, এই কনসেপ্টটা কিন্তু সহজে কিন্তু অনেক ব্যক্তি রিসিভ করতে পারে না। আর বাঙালিদের একটা স্বভাব হচ্ছে কিছু বুঝি আর না বুঝি, দেখি আর না দেখি মন্তব্য করে, বেফাস একটা মন্তব্য করে বসে থাকা। এই যে বেফাস একটা মন্তব্য করলো, এই মন্তব্যের কারণে কিন্তু ক্ষণিক সময়ের জন্য হলেও আমি আমার বাবার কাছ থেকে যখন বাধাগ্রস্ত হলাম, মার কাছে বাধাগ্রস্ত হলাম, আত্মীয় স্বজনের কাছে বাধাগ্রস্ত হলাম, ভাই বোনদের কাছে বাধাগ্রস্ত হলাম, বড় ভাইদের কাছে বাধাগ্রস্ত হলাম, এই যে বাধাগ্রস্ত হলাম, এটা ক্ষণিকের জন্য হলেও কিন্তু আমার মন খারাপ হয়েছে। এই মন খারাপটা যখন হলো তখন কিন্তু আমি আমার লিডারকে ফোন দিয়ে জানিয়েছিলাম যে আমার মনে হয় এই ব্যবসাটা আমার দ্বারা হবে না, কেননা এই ব্যবসা সম্পর্কে যাদের সাথে আমি শেয়ার করেছি প্রত্যেকটা ব্যক্তি আমাকে না বোধক চিহ্ন ইউজ করেছে। এখন কেন না বোধক চিহ্ন ইউজ করলে সেটা আমি বুঝি নাই, আমার দ্বারা মনে হয় ব্যবসাটা হবে না। তা আমার সিনিয়র যে ব্যক্তি আপলাইন, তাকে সে কিন্তু আমাকে একটা কথা বলেছিল যে আপনি ব্যবসাটা করুন আর না করুন, আপনি শেষবারের মতো আমার সাথে একবার একটু সাক্ষাৎ করেন, আমি আপনার সাথে একটু বসতে চাই। আমার মনে আছে আমার আপলাইন আমার সাথে বসার পর পূর্ণাঙ্গ বিস্তারিত তথ্যগুলো যখন তার সাথে আমি শেয়ার করলাম, তখন উনি আমাকে বলল, বাবা কি এই বিজনেসে সফল, মা কি এই বিজনেসে সফল, ভাই বোন কি এই বিজনেস করেছে পূর্বে, কখনো সে সফল হয়েছে, বা বিশেষ করে আপনার আত্মীয় স্বজন যাদের সাথে আপনি শেয়ার করেছেন তারা কি এই বিজনেস করে কি সফলতা অর্জন করেছে? আমি উত্তর দিয়েছিলাম না, তারা এই ব্যবসা সম্পর্কে বেশি জ্ঞান রাখে না, বুঝে না, এবং তারা একটা কথা বলেছে, আমার কাছে জিনিসটা খারাপ লেগেছে বিধেই আপনাকে বলা। তখন বলেছে যে ব্যক্তি অ্যাকচুয়ালি সফল, আমি একটা এক্সাম্পল আপনাকে দিই, সে আমাকে এক্সাম্পল দিয়েছিল। ধরেন এসএসসি পরীক্ষায় কেউ গোল্ডেন A+ পেয়েছে, যে ব্যক্তি গোল্ডেন A+ পেয়েছে সে অত্যন্ত মেধাবী, তাহলে ভালো ছেলে। কিন্তু যে ব্যক্তি ফেল করেছে তাহলে অবশ্যই সে পড়াশোনা করে নাই, তাহলে টিচারের গাইডলাইন মানে নাই, সিলেবাসের বাইরে পড়াশোনা করেছে, যার কারণে সেই রেজাল্টটা খারাপ করেছে, এবারে ফেল করেছে। আর আপনি যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার সিনিয়র যারা বিশেষ করে পাশ করেছে বা ফেল করেছে, তাদের ভিতরে কাদেরকে আপনি চুজ করবেন গাইডলাইন নেওয়ার জন্য? প্রশ্ন হচ্ছে এটা। আমাকে প্রশ্ন করলো আমার আপলাই, তখন আমি বললাম যে নিঃসন্দেহে যে ব্যক্তি গোল্ডেন A+ পেয়েছে তার নিকটে আমি পরামর্শ নেব, বিকজ উনি পড়াশোনা করেই কিন্তু গোল্ডেন A+ পেয়েছে, তার গাইডলাইনটা আমার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কেন আপনি চুজ করতে পারলেন না? তো একই হলে পরীক্ষার্থীতে একজন ব্যক্তি ছিল না,
অসংখ্য ব্যক্তি ছিল, কেউ গোল্ডেন এ প্লাস পেয়েছে, কেউ প্লাস পেয়েছে, কেউ মাইনাস পেয়েছে, আবার কেউ কিন্তু ফেল করছে। তাহলে আপনি চুজ করলেন আপনার সাধারণ কমন সেন্সে আপনি গোল্ডেন এ প্লাস যে ব্যক্তি পেয়েছে তার গাইডলাইন ফলো করতে, ফেল যে ব্যক্তি করেছে তার গাইডলাইন নিচ্ছেন না কেন? তখন আমি বললাম ফেল যে ব্যক্তি করেছে সে পড়াশোনা করে নাই, গাইডলাইন শুনে নাই, সিলেবাসের বাইরে পড়াশোনা করেছে, এই জন্য ফেল করেছে। তাহলে এজ এ স্টুডেন্ট হিসাবে ফেলেরকে যদি আপনি পছন্দ না করেন, তার গাইডলাইন যদি আপনি না শুনেন, তাহলে আপনি সফল হওয়ার জন্য আপনি যে ব্যক্তি গোল্ডেন এ প্লাস পেয়েছে, ভালো রেজাল্ট করেছে, তাকে ফলো করতে পারেন। তাহলে বিজনেসে যখন আপনি করতে এসেছেন তখন আপনার ফ্যামিলির কি প্রত্যেকটা ব্যক্তি এই বিজনেসে সফল, বা এই বিজনেস কখনো করেছে? আত্মীয়স্বজন কেউ করেছে, বা রিলেটিভ কেউ করেছে? কেউ কিন্তু করে নাই। তাহলে তারা সফলও হয় নাই, বিজনেসটা করেও নাই। তা তাদের গাইডলাইন ফলো করলে কি আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন? দিস ইজ দ্য কোশ্চেন। আমি শুনে তো অবাক, ঘটনা তো তাই। এর মানে আমি যে স্বপ্নগুলো দেখছি, এই স্বপ্নগুলো কিন্তু আমার বাবা মা ফ্যামিলি আত্মীয়স্বজনরা কেউ দেখে না। কারণ প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে এসছে স্বতন্ত্রভাবে, মানে এক একটা ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য এক এক রকম, স্বপ্ন এক এক রকম, এবং আপনার বাবার সাথে আপনার স্বপ্ন মিলবে না, আপনার মার সাথে আপনার স্বপ্ন মিলবে না, আপনার ভাই বোনের সাথে স্বপ্ন আপনার মিলবে না, আপনার আত্মীয়স্বজনের সাথে আপনার ব্যক্তিগত স্বপ্ন মিলবে না, আপনার মনের চাওয়া কি, এই চাওয়াটা কিন্তু অনেকের সাথে কিন্তু ম্যাচিং করবে না। এটাই নিয়ম। তাহলে আমার স্বপ্ন হচ্ছে আমি সফল হতে চাই, ব্যক্তিত্বপূর্ণ একটা ব্যক্তি হতে চাই। তাহলে আমি যদি হতে চাই, তাহলে তাদের স্বপ্নের সাথে আমার স্বপ্ন তো মিলার নাই কথা। তাহলে আমি কি চাই সেটা আমি জানি, আর আপনার সাথে আমি শেয়ার করেছি আমি কি চাই। তাহলে আপনি যা যা চান আপনার জীবনে প্রত্যেকটা জিনিস স্বপ্ন পূরণ করার দায়িত্ব হচ্ছে আমার আপলাইন আমাকে এই কথাটা বলবে। যদি আপনি আমার গাইডলাইন এবং সিলেবাস এবং দিক নির্দেশনা মেনটেন্স করেন, আগামী 1 বছরের মাথায় আপনি সর্বোচ্চ একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাকে হেল্প করব। বিলিভ মি, আমাকে বলেছিল 5 বছর টানা আমরা একটা কাজ করতে চাই, এখান থেকে মিলিনিয়ার হতে চাই। আমি একমত পোষণ করেছিলাম, বিকজ আই এম স্টুডেন্ট। তখন আমি বললাম যে অনার্স ফার্স্ট ইয়ারে যদি আমি পড়াশোনা করি, তাহলে আমাকে মাস্টার্স কমপ্লিট করতে আরও 5-7 বছর 6 বছর সময় লেগে যাবে। তাহলে আমি পড়াশোনা শেষ করে আমি চাকরি না খুঁজে আমি ব্যবসায়িক হিসেবে আমি প্রতিষ্ঠিত হতে চাই। বিশ্বাস করেন, আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি বা ফাইনাল পড়ব, তখন ওই মুহূর্তে কিন্তু আমি একজন অ্যাকচুয়ালি সফল ব্যক্তি। আমাদের ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট আছে, যাদের স্টুডেন্টদের ভিতরে কিন্তু আমি একজন সাকসেসফুল ব্যক্তি। কারণ স্টুডেন্টরা এখনও তারা টিউশনি করাচ্ছে, তারা এখনও বাবা মার কাছ থেকে নিয়ে খাচ্ছে, চলাফেরা করছে। কিন্তু আমি আমার অবস্থান থেকে যে স্টুডেন্ট হিসেবে আমি কিন্তু আমার ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে কিন্তু আমি ইউনিভার্সিটি কিন্তু কী করেছি, আমি কিন্তু ড্রাইভ করেছি এবং কার্যক্রম করেছি। আমি স্টুডেন্ট লাইফে কিন্তু আমরা মিলেনিয়ার হয়েছি। তো কথা হচ্ছে, আমি আমার আপলাইনের গাইডলাইনটা যদি সঠিকভাবে ফলো না করতাম, তাহলে আমি কিন্তু ওই প্ল্যাটফর্ম থেকে কিন্তু অ্যাকচুয়ালি হারিয়ে যেতাম। তাহলে আমার স্বপ্নের সাথে সমাজের স্বপ্ন না মিল হতে পারে, আমার স্বপ্নের সাথে আমার পরিবারের স্বপ্ন মিল না হতে পারে, আমার স্বপ্নের সাথে আমার বাবা মার স্বপ্ন মিল না হতে পারে, আমার স্বপ্নের সাথে আমার যারা বিশেষ করে বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের স্বপ্নের সাথে মিল নাও হতে পারে। তাহলে আমার স্বপ্ন হচ্ছে আমার ব্যক্তিগত স্বপ্ন। তাহলে আমার ব্যক্তিগত স্বপ্নর হাত দেওয়ার বা ভেঙে দেওয়ার অধিকারের পৃথিবীর কারণ নাই, একমাত্র সৃষ্টিকর্তা ব্যতীত। তাহলে সৃষ্টিকর্তা স্বয়ং যদি আমাকে হেল্প করে বা আমি যদি সরাসরি আমার আপলাইনে সহযোগিতা পাই, তাহলে আমার বিশ্বাস যে আমি সর্বোচ্চ আসনে আসীন হতে পারবো, সর্বোচ্চ আসনে আমি আসীন হব এবং সফল হব। এই যে একটা অগাধ বিশ্বাস, এই বিশ্বাসটুকু নিয়ে যখন ঝাঁপিয়ে পড়ি, তখনই কিন্তু একটা ব্যক্তি সফল হয় বা আমি সফল হয়েছিলাম। তা আমি যেটা মনে করি, এই যে একটা ব্রিফিং, এই বিষয়টা আমার আপনারা আমাকে দিয়েছিল। আপনি একটা ব্যক্তি যখন নতুন জয়েনিং করে, তার সাথে কি এই ব্রিফগুলো কি কখন আপনি শেয়ার করেছেন যে আপনি সামাজিকভাবে বাধাগ্রস্ত হচ্ছেন, আপনার পারিবারিকভাবে বাধাগ্রস্ত আপনি হবেন, আপনার ব্যক্তিগত জীবন আপনি বাধাগ্রস্ত হবেন, আপনি আপনার আত্মীয় স্বজনদের আপনি বাধাগ্রস্ত হবেন, ইভেন আপনি যার সাথে ঘুমাচ্ছেন তার দ্বারাও আপনি বাধাগ্রস্ত হতে পারেন। কারণ তাদের স্বপ্নের সাথে আপনার স্বপ্ন কখনো মিল হবে না, এটাই স্বাভাবিক। যখন আপনি একজন সাকসেসফুল ব্যক্তি, তখন কিন্তু সবার স্বপ্নের সাথে আপনার স্বপ্ন মিল হবে। বলেন তো কেন? তখন সবাই আপনাকে দেখে স্বপ্ন তৈরি করে, কিন্তু আপনি তাদেরকে দেখে স্বপ্ন তৈরি করেন নাই বিধায় আপনার স্বপ্ন আপনার সফলতা অর্জন করেছেন। ওনারা আপনার স্বপ্নকে কেন্দ্র করে তারা সফলতা অর্জনের জন্য তখন কাজ করবে। এখন এই জিনিসটা কমপ্লিট করার পর তাকে আমি বললাম, সফল ব্যক্তি, আমার আপনার বলছিল সফল ব্যক্তিরা যারা সফল হয়েছে তাদের কি কি কাজ ছিল। আমি বললাম কী কী কাজ ছিল, এজ এ নতুন ব্যক্তি হিসেবে আমি জানতে চাই। উনি বলেছে, আমাদের এই বিজনেসের মার্কেটিং যে কনসেপ্টটা আছে, এটা কিন্তু 1 পেজের, মানে একটা পাতায় শুধু 1 পেজে লেখালেখি করলে শেষ করা যায়। মার্কেটিং প্ল্যানের পুঙ্খানু আপনার অ্যানালাইসিস থাকতে হবে, এবং আপনি মার্কেটিং প্ল্যানে যত কোশ্চেন আপনি করতে পারছেন, এই কোশ্চেনগুলি অ্যান্সারগুলো আমার মাধ্যমে বা আমার সিনিয়রের মাধ্যমে ট্রেনিংয়ের মাধ্যমে জানতে হবে।
এবং কোম্পানি সম্পর্কে, কোম্পানি সিস্টেম সম্পর্কে, কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে এবং কোম্পানির প্রোফাইল সম্পর্কে আপনাকে গাইডলাইন নিতে হবে। তাহলে আমি যে কাজটা করতে চাই সেই কাজে আমাকে দক্ষ হতে হবে। দক্ষতাটা কীভাবে? তাহলে পড়াশোনার প্রয়োজন। কী বিষয়? তাহলে আমি যে সাবজেক্টটা অলরেডি জয়েন করেছি এই সাবজেক্টে আমার বিশেষ পড়াশোনার প্রয়োজন। কীরকম? আমি কীভাবে সফল হব? তাহলে দেখেন, আমি কিন্তু আমার আপলাইন বললো যে যেদিন আপনি নিজের হাতে কলমে আমি যে মার্কেটিং কনসেপ্টটা আপনার সাথে শেয়ার করেছি এটা আমার মতো করে আপনি হুবহুব কপি আকারে যেদিন আমার নিকট পেশ করতে পারবেন সেদিন আমি বলবো আপনার সফলতার একটা স্টেপ পার করলেন। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হচ্ছে আমি আপনার সাথে যখন টাকা নিতে গেলাম, ফলো আপ যেটাকে বলে, আমি আপনাকে জয়েনিং করার জন্য গেলাম, আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছিলাম, আপনার কি খেয়াল আছে? আপনি অনেকগুলো কোশ্চেন আমাকে করেছিলেন, হ্যাঁ এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারকে আমি লজিক্যালি স্টাবলিশমেন্টকে আপনাকে দিতে পেরেছিলাম এবং হ্যাঁ আমি বলেছি আমি হ্যাঁ দেওয়ার কারণে আমি স্যাটিসফাইড অর্জন করেছি, যার কারণে আমি আপনাকে টাকা দিয়েছি। এরকম আপনিও যখন কারোর সাথে শেয়ার টু কেয়ারিং করবেন বা বসবেন তখনই কিন্তু এরকম বহুরূপী নেগেটিভ কোশ্চেন করবে আপনাকে, নেগেটিভ ব্লকিং কোশ্চেন করবে আপনাকে, আপনাকে আটকে দেওয়া কোশ্চেন করবে আপনাকে। এই জটিলতার এই কোশ্চেনগুলো যদি আপনি লজিক সহ আমার মতো করে ব্যাখ্যা দিয়ে উত্তর দিতে পারবেন যেদিন, সেদিন সফলতার দ্বিতীয় স্টেপ আপনি অর্জন করতে পারলেন। কে জয়েনিং হলো না হলে দ্যার ইজ নো ফ্যাক্ট বলতেছে, সফলতার দ্বিতীয় স্টেপ আপনি অর্জন করলেন। তৃতীয় নম্বর স্টেপটা হচ্ছে আপনি যখন জয়েনিং করেছেন আপনি কি ভাবেন যে আপনি 10 জন ব্যক্তিকে ইনভাইট করলেন, 20 জন ব্যক্তিকে ইনভাইট করলেন, 30 জন ব্যক্তিকে ইনভাইট করলেন, আপনি সফল হয়ে যাবেন? না। ধরেন আপনি 30 জন ব্যক্তিকে ইনভাইট করলেন, 30 জন ব্যক্তির কেউ আপনার আসলো না আপনার এই বিজনেসে, আপনি কি সফল হবেন? আমাকে প্রশ্ন করেছে, আমি তার উত্তর বললাম যে না আমি তো সফল হব না। তাহলে তারপর আমার আপলাইন বলেছিল আপনি সফল হবেন। কীভাবে? কারণ 30 জন ব্যক্তিকে আপনি ইনভাইটেশন করেছেন, 30 জন ব্যক্তি আপনার প্ল্যান শোটা দেখেছে, 30 জন ব্যক্তি আপনার কাছে এসেছে, 30 জন ব্যক্তি আপনাকে ব্লক কোশ্চেন করেছে, আপনি উত্তর দিতে পারেন নাই, তখন আপনার ম্যাচুরিটি লেভেল তৈরি হয়নি। ম্যাচুরিটি লেভেল তৈরি তখনই হবে যখন আপনার 31তম ব্যক্তি আপনার প্ল্যান শুট দেখে, ফলো আপ শুনে, লজিক উত্তর দেখে আপনি তাকে জয়েনিং করতে পেরেছেন, তখন আপনি তৃতীয় নাম্বার স্টেপে আপনি সফলতা অর্জন করলেন। তাহলে আমি 30টা ব্যক্তিকে যে ইনভাইটেশন করলাম, 30তম ব্যক্তি বা 40তম ব্যক্তিকে ইনভাইটেশন করলাম, তাহলে আমি কি ব্যর্থ হয়ে গেলাম? ঘটনাটা তা না। আমি কি জানেন, আমি মনে আছে আমি ইনভাইটেশন করতে 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 আমার মনে আছে 45তম গেস্ট আমার জয়েনিং হয় ওই মার্কেটিং প্ল্যানিং অনুযায়ী যখন কাজ করছিলাম। আমাকে 44তম গেস্ট পর্যন্ত আমাকে শিক্ষা দিছে। কী শিক্ষা দিছে? 44তম ব্যক্তির কাছ থেকে পর্যন্ত আমি প্রশ্ন পেয়েছি এবং 1 থেকে 44তম ব্যক্তি মানে হচ্ছে 1 থেকে 44টা কোশ্চেন পেয়েছি, বাধা পেয়েছি এবং বাধাগ্রস্ত হয়েছি। এই 44টা কোশ্চেনের অ্যান্সারটা আমি নিজে অ্যানালাইসিস করেছি, কেন আমার প্ল্যান শোতে সে জয়েনিং করলো না, আমার ফলো আপে সে কেন জয়েনিং করলো না, আমার সেমিনারে ইনভিটেশনটা আমি করলাম কেন হলো না। এই যে কেন হলো না, এই কেনের প্রশ্নের উত্তরটা কিন্তু আমি গভীরভাবে নিজে বসে বসে চিন্তা করতাম। যখন উত্তর পেতাম না তখন কিন্তু আমি অ্যাকচুয়ালি আমার সিনিয়র যে ব্যক্তি সফল তার নিকট ফোন দিয়ে আমি শুনতাম যে কেন হলো না। আমার এই 44তম গেস্ট পর্যন্ত আমাকে আমার ভিত্তিটাকে, আমার বেসমেন্টটাকে অত্যন্ত কি করেছে, স্ট্রং করেছে, অত্যন্ত স্ট্রং, মানে বিশাল, মানে মজবুত করেছে, আমাকে আরও শক্তিশালী করেছে। আমি 45তম ব্যক্তির নিকট যখন এই প্ল্যান শোটা শেয়ার করি, তার প্রত্যেক প্রশ্নের উত্তর যখন আমার আপলাইনের মতো করে আমি দিতে পারি, প্রত্যেকটা প্ল্যান শোর আপনার অবকাঠামো যেন আমার আপলাইনের মতো আমি শেয়ার করতে পারি হুবহু, আমি যখন তাকে প্রত্যেকটা যুক্তির খণ্ডনের ব্যাখ্যা দিতে পারি, তখনই কিন্তু আমার 45তম গেস্ট কিন্তু আমার এই বিজনেসে কনভিন্স, সে কিন্তু টাকা দিয়ে দিচ্ছে, জয়েনিং করে ফেলছে। বিলিভ মি, ওই একজন ব্যক্তিকে কেন্দ্র করে 7 লক্ষ ডিস্ট্রিবিউটরের আপলাইন আমি হতে পেরেছিলাম। ইমাজিন করেন, 7 লক্ষ ডিস্ট্রিবিউটর আপলাইন হওয়ার সুযোগ আমার হয়েছিল, কেননা ওই ব্যক্তির গেস্ট লিস্ট মানে হচ্ছে আমার গেস্ট লিস্ট। তাকে নিয়েই কিন্তু জার্নি করেছি, তাকে নিয়েই কিন্তু কি করেছি আমি কিন্তু কাজ করেছি এবং তাকে নিয়ে কিন্তু সময় দিয়েছি। বিকজ তার স্বপ্ন আমার স্বপ্ন এক, তার সময় আমার সময় এক, তার অবকাঠামোর দিকগুলো আমার অবকাঠামোর স্বপ্নের দিকগুলো একসাথে করতে পেরেছিলাম বিধায়, তার সাথে বন্ডিং করতে পেরেছিলাম বিধায়, রিলেশনটা সেরকম লেভেলে হয়েছিল বিধায়, ম্যাচিংটা সেরকম লেভেলে করেছিলাম বিধায়, তার সাথে কিন্তু একসাথে কাজ করার সুযোগ আমার পেয়েছিলাম, সফলতা অর্জন করেছিলাম। তাহলে আমাদের এই কাজগুলো কখনো একটা নতুন ডিস্ট্রিবিউটরের সাথে আমরা কখনো করি না। যখন এটা হলো, আমার মনে আছে আমার টিমে যখন 2জন ডিস্ট্রিবিউটর হয়,
তখন আমার আপলাইন আমাকে বলেছিল চা টেবিলে বৈঠকের একটা মিটিং প্রতি সপ্তাহ আপলোড করবেন এই দুজনকে কেন্দ্র করে। আমার এই দুজনকে কেন্দ্র করে আমি মিটিং কল করেছি এবং আপলাইন বলেছিল আপনাকে যেভাবে আমি তৈরি করলাম যেসব বিষয়গুলো হুবহুব কি আপনি বুঝতে পেরেছেন কোন স্টেপের পর কোন স্টেপ কাজটা করতে হয়, কোন স্টেপের পর কোন স্টেপে যেতে হবে। আমি হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তখনই কিন্তু এই দুজন ব্যক্তিকে কিন্তু আমি আবার কী করি তৈরি করি, 1-এর মাধ্যমে 2, 2-এর মাধ্যমে 4, 4-এর মাধ্যমে 8, একটা পর একটা ব্যাচ কিন্তু এইভাবে কিন্তু আমার মতো করে কি হয়েছে কপি হয়েছিল, অনুলিপি অর্জন করেছে, যার কারণে বিশাল বড় একটা টিম সারা বাংলাদেশ ব্যাপী উপহার দিতে পেরেছে। সরি। তাহলে এই যে এই বিষয়গুলো কিন্তু কখনো আমরা গাইডিং করি না। গাইডিং না করার কারণে আমরা লিডাররা কি ভাবি জানেন, আমরা ভাবি আমি 10টা ব্যক্তিকে সম্পৃক্ত করেছি, 20টা ব্যক্তিকে সম্পৃক্ত করেছি, আমার কাজ শেষ, তারা অলরেডি এখন কাজ করবে, তাদের অবস্থান তৈরি করবে, আমি বসে বসে এখান থেকে ম্যাচিং কমিশন খাবো, বসে বসে এখানে ইনসেন্টিভ অর্জন করব, বসে বসে অন্যান্য ফ্যাসিলিটিস নেওয়ার তৈরি করব। এটা অত্যন্তই ভুল। আপনার লিডারশিপও থাকবে না, আপনার টিমও থাকবে না। কারণ এইখানে বিজনেসটা হচ্ছে অ্যাকচুয়ালি লিডারশিপের বিজনেস এবং এই বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশন বিজনেস। আপনি যত বেশি ডুপ্লিকেশন করবেন এটা ক্রমবর্তমান ধারায় আপনাকে কন্টিনিউ প্রসেসে আপনার সেই লেবারটুকু বারবার বাড়াই দিতে হবে, কাজ করতে হবে। একদিন কাজ করে 2 দিন ঘুমাচ্ছেন, 7 দিন কাজ করে তারপরের দিন 7 দিনের খোঁজ নাই। এই ব্যক্তির টিম কী হবে জানেন? গ্রামে গঞ্জে কখনো দেখেছেন রান্না করতে, ভাত রান্না করার সময় দেখবেন যে লাকড়ি অথবা খড়ি দিয়ে রান্না করে, দেখবেন যখন রান্না করে আপনি যখন আগুনটা সমানতালে যদি ঠিকভাবে চুলাতে না হয় ভাত কিন্তু ভাত হবে না। তো মাঝে মাঝে যদি আপনি আগুন দেন, আবার লাকড়ি যদি আপনার খড়ি যদি টান দিয়ে নিয়ে নেন, আবার লাগাইতেছেন, আবার টান দিচ্ছেন, বের করছেন, তাহলে ভাত কিন্তু ভাত হবে না, ভাত কিন্তু যাও হয়ে যাবে, ভাত কিন্তু নষ্ট হয়ে যাবে। তা আমরা যারা লিডার যারা আছি, যারা বিশেষ করে এই কাজটা করে থাকি, এই কাজ থেকে বিরত থাকেন। কোনো জিনিস কন্টিনিউ প্রসেস ছাড়া এই পৃথিবীতে রেজাল্ট আসবে না। কন্টিনিউ প্রসেস, নির্দিষ্ট তাপমাত্রায় আপনাকে যেমন রান্না করতে হয়, নির্দিষ্ট তাপমাত্রায় যেমন সকল জিনিসের একটা রেজাল্ট আসবে, নির্দিষ্ট আপনার লিডারশিপের তাপমাত্রা বারবার টান দিবেন, টান দিবেন, বের করবেন, আবার দিবেন, এভাবে হবে না। এইভাবে আপনার সাময়িকের জন্য কিছু সময় বিজনেস করতে পারবেন, অচিরে একদিন আপনি অ্যাকচুয়ালি বিজনেস থেকে কুইট করবেন, এটা নিশ্চিত থাকেন। তাহলে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানই হোক না কেন, আপনাকে ক্রমবর্তমান ধারায় কন্টিনিউ প্রসেসে লেবার দিতে হবে। যখন এই বেসমেন্টে 20 জন ব্যক্তিকে আপনার মতো করে হুবহুব কপি করতে পেরেছেন এবং হুবহুব আপনি ওই গাইডলাইন ফলো করতে পেরেছেন এবং তাদেরকে করাই দিতে পেরেছেন, প্রপার ডুপ্লিকেশন করতে পেরেছেন, তখন শুধু আপনি বিজনেস সেমিনার, মিটিং এগুলো করলেই যথেষ্ট। যেটাকে বলে তুষের আগুন, ফু দিলেই হয়। আর একটু হালকা আগুন দিয়েছেন, এখন বাতাস দিলেই আগুনটা কী হবে, জ্বলে উঠবে। মাঝে মাঝে আপনাকে কী দিতে হবে, বাতাস দিতে হবে। সে ফর এক্সাম্পল, সাইকেলটা যখন আপনি পরিষ্কার করেন, আপনার যদি বাইসাইকেল থাকে, দেখবেন যে পেট্রোল বা হ্যান্ডেলিং দিয়ে যখন ঘোরাচ্ছেন উল্টা করে যখন পরিষ্কার ঘোরাচ্ছেন, তখন কিন্তু চাকা কিন্তু পিছনেটা ঘুরতে থাকে, ফিন করে ঘুরতে থাকে। আপনার যখন হ্যান্ডেলটা ছেড়ে দিয়েছেন তখনও কিন্তু ঘুরতেই থাকে। হ্যান্ডেল ছেড়ে দেওয়ার পরে কিন্তু অনেক সময় ঘুরে কিন্তু পিছনে চাকাটা দেখবেন, কিন্তু মাঝে মাঝে স্লো হইলে মাঝে মাঝে হ্যান্ডেলে একটা গিয়ার আবার মেরে দিবেন, মানে আবার হ্যান্ডেল একটা মারছেন, হাত দিয়ে ঘুরে দিচ্ছেন, আবার কিন্তু স্পিড আগের জায়গাতে চলে যাবে। মানে একবার করেছেন, এর আগে বারবার কন্টিনিউ করতেছেন, বিদায়টা কি ঘুরেছে, এখন থেমে আপনার হাত দেন নাই, সেটা কিন্তু ঘুরতেই আছে। গতিশীল বস্তু গতিশীল অবস্থাতে আছে। মাঝে মাঝে আপনি কী করছেন, ওই হ্যান্ডেলটা 1-2 ঘুরে দিচ্ছেন, যখন ঘুরে দিচ্ছেন আবার আগের গতিশীল কিন্তু চলে আসলো। তা লিডারশিপটা হচ্ছে এমন একটা পর্যায়ে যখন আসে তখন কিন্তু একবার ঘুরে দিলে কিন্তু আবার গতিশীল হয়, আরেকবার ঘুরে দিলে একটু গতিশীল হয়। কিন্তু গতিশীলতার ভিতরে মাঝে মাঝে আপনাকে কিছু সময় টাইমিং দিতে হবে। যখন আপনি কন্টিনিউ প্রসেসে এরকম 20 জন, 50 জন, 100 জন ব্যক্তি আপনার মতো লিডার তৈরি হয়েছে, হুবহুব কপি করতে পেরেছে, আপনার মতো বিজনেস সেমিনার করতে পারে, আপনার মতো হুবহুব কপি সেমিনার প্ল্যান শো করতে পারে, আপনার মতো হুবহুব আপনার সকল প্রশ্নের উত্তর পাবলিক ফাংশনে গিয়ে সকল প্রশ্নের উত্তর লজিক্যাল ব্যাখ্যা দিতে পারে, হ্যাঁ, পুঙ্খানুপুঙ্খানু মার্কেটিং প্ল্যানিংয়ের সকল প্রশ্ন উত্তর সে জানে এবং সে এগুলো নিয়ে কিন্তু গতিশীল করতে পারে নিজেকে। এই যে করতে পারে, এই জন্য কিন্তু আপনি তখন কিন্তু অ্যাজ এ লিডার কখন আপনি বলুন তো, লিডার যখন আপনার টিমে এরকম 100 জন ব্যক্তি আপনার মতো দক্ষ ব্যক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে এবং তারা সেলিব্রিটি। আপনার টিমে এরকম প্রায় 20 জন ব্যক্তি র্যাঙ্ক হোল্ডার আছে যারা সেলিব্রিটি, তখন আপনাকে লিডার বলা যায় না।
কিন্তু এর আগে আপনাকে লিডার বলা যায় না। এর আগে আপনি লিডারে কিছুই হন নাই, লিডার হনও নাই, লিডারশিপ অর্জনও করেন নাই। লিডার তাকে বলে অ্যাকচুয়ালি সেই ব্যক্তি অসংখ্য ব্যক্তিকে এসিবার করতে পেরেছে। এসিবার মানে সেলিব্রিটি করতে পেরেছে। তাহলে অসংখ্য ব্যক্তি মানে কি আপনার টিমে 20 জন সেলিব্রিটি আছে? আপনার টিমে কি 20 জন ব্যক্তি প্রতিনিয়ত 20-30 হাজার টাকা আয় করে? আপনার টিমে কি এরকম আছে 100 জন ব্যক্তি সেমিনার দেখাতে পারে? আপনার টিমে কীরকম আছে 50 জন 100 জন ব্যক্তি আপনার মাঠে ঘাটে বিভিন্ন জায়গাতে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত রানিং করে তাদের উপার্জন তারা করছে? এরকম যদি হয় তাহলে আপনি তাদেরকে করে দিতে পেরেছেন বিদায় ইউ আর এ লিডার। যতক্ষণ পর্যন্ত এইগুলো আপনাকে অ্যাচিভমেন্ট আপনার টিমে না করে দিতে পারছেন তত পর্যন্ত আপনাকে কখনোই লিডার বলা যায় না, কখনোই আপনি লিডার না বলা চলে না। কারণ লিডারশিপ অর্জন করা অত্যন্ত ঘামের বিষয়, পরিশ্রমের বিষয়, এবং সেটাকে ডেভেলপমেন্ট করতে হয় ধীরে ধীরে, কন্টিনিউ প্রসেসে, কন্টিনিউ ওয়েতে, যেটা ক্রমবর্তমান ধারায়। একদিন কাজ করে 7 দিন খোঁজ নেই এরকম হলে লিডারশিপ কখনো অর্জন করা যাবে না। তাই মনে হচ্ছে হু ইজ দ্য লিডার? লিডার হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি তার প্রপার গাইডলাইন সকল বিষয়টা তার দলের ভিতরে প্রপার ওয়েতে ডুপ্লিকেশন করতে পারে, ওই ব্যক্তি কিন্তু লিডার। থ্যাংক ইউ সো মাচ। আজকের 40 মিনিট আপনাদের সাথে 41-42 মিনিট সময় কাটানো বলা চলে। আজকে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস যে আপনারা আপনাদের ভুলগুলো অবশ্যই কারেকশন করতে পারবেন আত্মশুদ্ধির মাধ্যমে, সেলফ কারেকশনের মাধ্যমে। সামনের পরিবেশটাকে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবেন। যা করবেন কন্টিনিউ প্রসেসে করবেন, একটা ছেড়ে আরেকটা, আরেকটা ছেড়ে আরেকটা, কখনোই কোনো ভালো রেজাল্ট এনে দেয় না। ততএব ভালো রেজাল্ট করতে হলে একই প্রতিষ্ঠানে একই জায়গাতে কন্টিনিউ প্রসেসে ওয়ার্ক করে, সে পরিশ্রমী ব্যক্তিকে যেহেতু সবাই পছন্দ করে, অলস ব্যক্তিকে সবাই যেহেতু রিজেক্ট করে, একজন অলস ব্যক্তি আরেকজন অলস ব্যক্তিকেও রিজেক্ট করে, আমি মনে করি। তাহলে পরিশ্রম, ঘাম ঝরানো, লিডার হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার টোটাল এই টিমটাকে, দলটাকে একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত কখনো হাল ছাড়বে না, মাঠ ছাড়বে না, এবং পরিশ্রম করে যাবে ক্রমবর্তমান ধারায়, অসংখ্য ব্যক্তিকে সেলিব্রিটি করবে। এই ব্যক্তি হচ্ছে লিডার। থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন আশা করি, এবং আপনাদের গতানুগতিক সফলতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। প্রত্যেকটি ব্যক্তি সেলিব্রিটি হন, কারণ বর্তমান মার্কেটিং প্ল্যান অত্যন্ত গতিশীল মার্কেটিং প্ল্যান। থ্যাংক ইউ। সবাইকে সুস্থ রাখে আল্লাহ তাআলা, যেন সবাইকে সুস্থ রাখে, আমাকে যেন সুস্থ রাখে। আপনার প্রত্যেকটি ব্যক্তি ঘাম ঝরানো পরিশ্রম দিয়ে আপনাদের নির্দিষ্ট টাইমের ভিতরে সামনের দিকে এগিয়ে যান, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে সেলিব্রিটি হিসেবে দেখতে চাই লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।